জয়েন করেছি। ও আপনারা ওকে সবাই ওকে আছেন তো? আচ্ছা হ্যাঁ, সবাই জয়েন করেন। জি স্যার অনেকে চলে আসে হ্যাঁ, আচ্ছা, আমাদের মধ্যে আরো কিছু যদি পার্থক্য কথা বলি, বৈশিষ্ট্য কথা যদি বলি, সেলফ সার্ভিং বায়াস। আমরা কি বায়াস কিনা, নিজের প্রতি বায়াস কিনা, নিজের প্রতি কি আমরা বায়াস কিনা বলেন? সেলফ সার্ভিস, সেলফ সার্ভিং বায়াস, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অনেকটা এরকম যে অনেকটা সেলফিশ। মানে নিজের সেলফিশ কি আমরা বলতে পারি? পক্ষপাত এরকম কিছু, মানে নিজেরটা নিজে ভালো চাই, লাইক দিস। হ্যাঁ, যেটা হচ্ছে যে পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সেলফিশ। পৃথিবীতে আমরা প্রত্যেকটা, এটা বাই নেচার। স্যার এটা পূর্বাদ আছে এরকম যে মানুষ স্বভাবতই আত্মকেন্দ্রিক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সেলফিশ, কেউ কম কেউ বেশি। ঠিক আছে, সেলফিশটা না হলে আসলে হতো না। প্রত্যেকটা মানুষই সেলফিশ এবং কেউ কম কেউ বেশি। একজন পাগলও সে নিজের ভালোটা ভালো বুঝে। খেয়াল করবেন, একজন পাগলও নিজের ভালোটা কিন্তু বুঝে। তা নাহলে যত পাগল আছে সে তো রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়া থাকতো, গাড়িতে তার উপরে চলে যেত, তাই না? কতটুকু বুঝে কিন্তু আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়ে দিছে। সো এইখানে কম বেশি আছে, কেউ কম কেউ বেশি। যখনই বেশি হয়ে যায় তখনই প্রবলেমটা তৈরি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা দেখবেন যে we have the tendency to gain the credibility, to take the credibility of a particular task. ঠিক আছে, attribute own success to internal factors. যদি কোনো কিছু ভালো কিছু করেন, যদি কোনো সাকসেস হয়, সাথে সাথে বলে যে স্যার এটা আমার কারণে হয়েছে, এটা আমি করেছি। ঠিক আছে, আর কোনো কারণে যদি আপনি করতে না পারেন, কোনো কিছু যদি ফেলিওর হয়, আপনি তখন দোষ দিবেন স্যার ওর কারণে হয়েছে, বা ওই সিচুয়েশনের কারণে হয়েছে, বা এই ঘটনার কারণে এটা হয়েছে, আমার দোষ। ঠিক কিনা, করি কিনা আমরা এটা বলেন? ভালো কিছু হলে সব ক্রেডিট আমার, আর খারাপ কিছু হলে সব দোষ তার। এই টেন্ডেন্সি আমাদের আছে কিনা? আমার তো উল্টো মনে হয়, মানে ভালো কিছু হলে সেটা সবাই আছে পাশে, খারাপ কিছু হলে সব দোষ আমার। আমাদের নরমাল, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনালকে আমরা এক্সাম্পল হিসেবে নিব না। নর্মালি আমরা যেটা করি, এটা আমাদের টেন্ডেন্সি, এটা আমাদের স্বভাব, যে ভালো কিছুকে আমরা নিজেদের ক্রেডিট হিসেবে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং খারাপ কিছুকে আমরা অন্যের উপর বা সিচুয়েশনের উপর চাপানোর চেষ্টা করি। স্যার এটা প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট। প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে ভালো কিছু হইলে হ্যাঁ কার ছেলে দেখতে হবে না, আর খারাপ কিছু হইলে সব তোমার কাছ থেকে পাইছে। আচ্ছা, ভালো একটা এক্সাম্পল। ফাইন। সো সিলেক্টিভ পারসেপশন আমাদের কি বলে আপনার নেচার অফ বৈশিষ্ট্য, নেচার অফ পিপলের আরেকটা হচ্ছে যে সিলেক্টিভ পারসেপশন। আমরা যে পারসেপশন নিয়ে কথা বলছি, আমরা অনেক সময় সিলেক্টিভ হই। সিলেক্টিভটা কেমন হই? যে আমাদের যেই ধরেন আমরা যেটা ইন্টারপ্রেট করে আমরা যেই বলে ওপিনিয়নটা দেওয়ার চেষ্টা করি, এটা অনেক সময় কি হয় সিলেক্টিভ, আগের থেকে ডিটারমাইন্ড। কেন আগের থেকে ডিটারমাইন্ড? এটা ডিপেন্ড করে আপনার ইন্টারেস্টের উপরে, আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে, আপনার এক্সপিরিয়েন্সের উপরে। যেমন ধরেন আমরা অনেক সময় বলি যে লাইক ফাদার লাইক সান, তাই না? লাইক ফাদার লাইক সান কেন এই কথা বলি? অথবা বলি যে মার গুণে মেয়ে, মেয়ে দেখতে গেলে, বিয়ে করতে গেলে যদি যান তাহলে যথেষ্ট যুক্তি আছে। এখন এই যে সিলেক্টিভ পারসেপশন, দেখবেন যে বাবা মা যে ধরনের পলিটিক্যাল আইডিওলজি থাকে, ছেলে মেয়েদের মধ্যে সেই পলিটিক্যাল আইডিওলজি চলে আসে অটোমেটিক। খুব কম আছে যারা মানে স্বার্থ নিয়ে কাজ করে, তারা দেখবেন যে একই ফ্যামিলিতে 4টা দলই আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবই আছে। হ্যাঁ, ওটা বুঝতে হবে যে ওই ফ্যামিলিতে আসলে কোনো আইডিওলজি বলে কিছুই নেই। তাহলে প্যারেন্টসের যে আইডিওলজি থাকে, দেখবেন যে ছেলে মেয়ের মধ্যে সেই ধরনের পলিটিক্যাল আইডিওলজি চলে আসে। বা রিলিজিয়াস আইডিওলজি সবচেয়ে কমন জিনিস। আমরা জন্মগত ভাবে আমরা মুসলিম, কয়জন আমরা কনভার্টেড মুসলিম, তাই না? বাবা মা মুসলিম ছিল দেখে আমরা মুসলিম, বাবা মা হিন্দু ছিল দেখে আমরা হিন্দু। ব্যাপারটা তো এরকমই।
স্যার সেক্ষেত্রে একটা কথা আছে, কথাটা হলো এরকম যে অনেক আমাদের একটা একটা মেবি বিল গেটস বলেছে যে গরিব হয়ে জন্মগ্রহণ করাটা আসলে তোমার অপরাধ নয়, গরিব হয়ে মারা যাওয়াটা তোমার অপরাধ। তো সেক্ষেত্রে যদি সেটাই হয় যে আমি গরিব হয়ে জন্মগ্রহণ করলাম আর আমি বড়লোক হয়ে মারা গেলাম, সেক্ষেত্রে তো আসলে আমি আমার বাবা মার মতো তো রইলাম না। আচ্ছা, আমরা যেটা বলছি যে সিলেক্টিভ পারসেপশনের কথা বলছি, তো পারসেপশনটা হচ্ছে দৃষ্টিভঙ্গি থেকে আসতেছে। ওকে স্যার। দৃষ্টিভঙ্গিটার ক্ষেত্রে আমরা বলছি যেখানে গরিব সম্পত্তির কথা আসতেছে না, সম্পত্তিটা আসবে, এটা কাজের মাধ্যমে আসবে, জেনারেশন টু জেনারেশন ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি ধরেন 1990 সালে আমাদের বাজেট ছিল কত টাকা, আর এখন আমাদের বাজেট কত টাকা? অনেক চিন্তা বেশি। করতে হবে, সিচুয়েশন চিন্তা করতে হবে, সময় চিন্তা করতে হবে। তাই সিচুয়েশন চিন্তা করেন, সময় চিন্তা করেন, সেটার উপর ভিত্তি করে আপনি গরিব ধনী এগুলো আসবে আলাদা হিসেবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে আইডিওলজি, চিন্তা ভাবনা। আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করলেন, ধনী হয়ে মৃত্যুবরণ করলেন, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। আমি বলছি যে আমাদের চিন্তা ভাবনাটা, আইডিওলজিটা। সেক্ষেত্রে স্যার, সেক্ষেত্রে যদি ধরেন একজন বাবা যদি মুচি হয়, তাহলে তার ছেলের আইডিওলজিও কি মানে কোনো না কোনো ভাবে ওটার সাথে ম্যাচ করবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মুচির ছেলে মুচিই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথরের ছেলে ম্যাথরই হয়। কিন্তু চায়ের দোকানদাররা তো প্রাইম মিনিস্টার, চায়ের দোকানদাররা তো প্রাইম মিনিস্টার আছে। কয়টা আছে? কয়জন চায়ের দোকানদার প্রাইম মিনিস্টার আছে পৃথিবীতে? বাট এক্সেপশনাল। তাহলে এক্সেপশনকে কেন বারবার এক্সাম্পল হিসেবে ধরছেন? ওকে স্যার। এক্সেপশনটাকে কেন বারবার এক্সাম্পল হিসেবে ধরছেন? রাইট। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছি, অথবা ধরেন কোনো একটা দল, ফুটবল টিম বলেন বা ক্রিকেট টিম বলেন, ঠিক আছে, বড় ভাই বোন বা প্যারেন্টসটা যেটা পছন্দ করে, তাই ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা অনেকটাই চলে আসে। তবে এখন অনেকটা ভেরিয়েশন আসছে, ঠিক আছে। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় সিলেক্টিভ থাকি, পারসেপশনটা কি হবে সেটা সিলেক্টিভ। যেমন এটা একটা ভালো এক্সাম্পলটা আমরা এভাবে দিতে পারি, প্রতি বছর তো আমাদের বাজেট হয়, প্রতি বছর বাজেট হয় না? জি স্যার। জুন জুলাইতে বাজেট হয়। যেদিন বাজেটটা হলো, বাজেটটা হওয়ার পরে, বাজেট ধরেন ওই সংসদের বক্তৃতা শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল যে একটা দল বাজেটের পক্ষে মিছিল করছে। যে দলটা বাজেটের পক্ষে মিছিল করছে সে জানেও না যে কত টাকার বাজেট পাস হলো, রাইট? বাজেটে কি কি ভালো দিক আছে আপনি যদি কোশ্চেন করেন সে বলতে পারে না, কিন্তু তারা কি করছে? বাজেটের পক্ষে মিছিল করছে একটা দল। আবার আরেকটা দল কি করছে? বাজেটের বিপক্ষে মিছিল করছে, সেও জানে না বাজেটের খারাপ দিকগুলো কি আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সিলেক্টিভ পারসেপশন। কারণ সে ওই দল করে, সরকারি দল করে বলে এটা ভালো হোক বা খারাপ হোক তার পক্ষে এটা মিছিল করতে হবে। আর একটা বিরোধী দল করে বলে সেখানে ভালো হলেও বিরোধিতা করতে হবে। এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ পারসেপশন। ঠিক আছে, এই সিলেক্টিভ পারসেপশন কিন্তু আপনি কখনো ফ্যাক্টের উপর ভিত্তি করে করছেন না, আপনি কখনো মানে যাচাই বাছাই করে, হ্যাঁ, জাজমেন্টের উপর ভিত্তি করে করছেন না। আপনি ওই সিলেক্টিভ পারসেপশন, আপনার যে দৃষ্টিভঙ্গি সেটার উপর ভিত্তি করে করছেন। এই জন্য বলা হচ্ছে যে সিলেক্টিভ পারসেপশন, এটা ইন্টারপ্রেট করা হয় ইন্টারেস্টের উপর ভিত্তি করে, পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে এটা করা হয়। আচ্ছা, আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্টটা কেমন? যে সিঙ্গেল একটা ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে আমরা কাউকে জাজ করি, শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে আমরা বলে দেই সে ভালো সে খারাপ। অনেক সময় এটা হয়, drawing a general impression about a person on the basis of a single characteristics, তাই না? সিঙ্গেল ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে যদি আপনি কাউকে জাজ করেন, ধরেন একজন লোক ইন্ট্রোভার্ট, কাজের ক্ষেত্রে ইন্ট্রোভার্ট, সে কথা কম বলে, সে মানে মানে প্রয়োজনে কি বলে, অপ্রয়োজনে সে কখনো বসের কাছে যায় না বা তোষামোদগিরি করে না বা কথা বলে কম, কিন্তু সে কাজ করে, খুব ভালোভাবে কাজ করে, অনেস্ট, সবকিছু ঠিক আছে। কিন্তু ওই যে বসের কাছে যায় না, সবসময় কথা বলে না, আশেপাশে থাকে না, এইটা মার্ক করে বস তাকে এ প্লাস না দিয়ে এ মাইনাস দিয়ে দিল, এ মাইনাস দিয়ে দিল, এ প্লাস না দিয়ে এ মাইনাস দিয়ে দিল। কেন? তার তো সে তো মানে এই প্রবলেম আছে, সে তো ই করে না, সবার সাথে মিশে না, তার তো প্রবলেম আছে। অথচ সে কিন্তু কাজে খুব এক্সপার্ট, কাজ সে ঠিক মতো করছে, কিন্তু তাকে এ মাইনাস দিয়ে দিল। আরেকজন ব্যক্তি, একই অর্গানাইজেশন আরেকজন ব্যক্তি, সে কি করছে? সে আপনার ওই কাজে অকাজে মানে প্রয়োজনে অপ্রয়োজনে ওই বসের কাছে যাচ্ছে, বসকে গিয়ে একটু সালাম দিচ্ছে, বস কেমন আছেন, আপনাকে দেখতে আসছে, খুব ভালো লাগছে, স্মার্ট লাগছে, এইগুলো বলছে। আর কাজের ক্ষেত্রে খালি ফাঁকি দিচ্ছে, কাজের ক্ষেত্রে ফাঁকি টাকি দিচ্ছে। তো বস তো তার সম্পর্কে জানে, ও তো রেগুলার আসে, ও তো হ্যাঁ দেখা সাক্ষাৎ করে, ঠিক আছে, ও ফাইন, পরে এ প্লাস দেওয়া যায়। আসলে সে কিন্তু কাজে ফাঁকি দিচ্ছে।
তাহলে এই যে একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক উপর ভিত্তি করে আমরা যে জাজ করি এটাকে বলা হয় এটা একটা এরর, এটা একটা দোষ, এটা একটা পারফরমেন্স অ্যাপ্রেজালের ক্ষেত্রে এটা একটা এরর। এটাকে বলি আমরা হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট স্যার এটা খুব ইন্টার্নশিপ রিপোর্টের সময় হয়ে থাকে স্যার। আমাদের হয়ে যখন থাকে। রিপোর্ট দেয় সাথে সাথে জি স্যার। বলেন বলতে থাকেন, শুনি আমি একটু। স্যার আমাদেরকে যখন রিপোর্ট দেয় তখন যদি স্যারদের সাথে মানে দেখা না করি, স্যাররা খুব মানে রাগারাগি করেন, ভাবেন যে হয়তো আমরা কাজ করতেছি না, এই সে আর কি মনে করেন। কিন্তু আপনি যে এক্সাম্পল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ইন্টার্নশিপ রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই সুপারভাইজারের সাথে রেগুলার মিট করা উচিত। আপনাদেরকে যে সময় দেওয়া হয় সেই সময় অনুযায়ী মিট করা উচিত, করতে হয়, ঠিক আছে। তা নাহলে আমাদের তো ধরেন আমরা যদি স্ট্রিক্ট হই, দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আপনারা ইন্টার্নশিপ রিপোর্টে অনেকেই ফেল করবে। আমরা যদি স্ট্রিক্ট হই, কীভাবে স্ট্রিক্ট হই? বলা আছে যে সিমিলারিটি ইন্ডেক্স অর্থাৎ প্লেজারিজম, ওয়ার্ল্ড ওয়াইড প্লেজারিজমে অ্যাকসেপ্টেবল হচ্ছে 20 to 25%। আপনি কপি করতে পারবেন, বাট তার বেশি হলে এটা অ্যাকসেপ্টেড হবে না। আর আমরা যদি প্লেজারিজম সফটওয়্যারে আপনাদের ইন্টার্নশিপ রিপোর্টগুলো পাঠাই, তাহলে দেখা যাবে যে আপনাদের প্লেজারিজমের মানে রিপোর্ট চলে আসবে মোর দেন 50%। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের রিপোর্টগুলোই হয়ে যাবে। এটা একটা স্ট্রিক্টের কথা বলছি। আর যে টপিক নিয়ে কাজ করবেন বা যে ওয়েতে কাজ করবেন, আপনি যদি আপনার প্লেজারিজমের যে ব্যাপারটা স্যার, এটা যদি স্যার আমরা আর্টিকেল পাবলিশ করি সেই ক্ষেত্রেই তো স্যার স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয় আমি যতদূর জানি, আদারওয়াইজ সেটা নাকি স্যার মানে হয় না। না 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 না, ভুল কথা। আপনাদের যে ইন্টার্নশিপ বলেন, থিসিস বলেন, এগুলো সবই তো আপনার একটা রিপোর্ট, তাই না? প্রত্যেকটা রিপোর্ট, বিশেষ করে থিসিসের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট। ইন্টার্নশিপের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টার্নশিপের সম্পর্কে আমাদের ধারণাটা আসলে ক্লিয়ার হওয়া উচিত। আমরা প্র্যাকটিক্যালি যে কাজটা করি সেটাকে সুন্দরভাবে একটা রিপোর্ট আকারে তৈরি করা, ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যাল কাজটাকে রিপোর্ট আকারে তৈরি করা। কিন্তু আসলে আমরা ইন্টার্নশিপ যখন করি এটাকে আমরা আরও অনেক কিছু দিয়ে এটাকে লেখার চেষ্টা করি, যদিও ওটা দরকার হয় না, কিন্তু এটা করি কেন? কারণ এটা চলে আসতেছে, এটা ট্র্যাডিশন, এটা চলে আসতেছে, যার জন্য এটা করি। তা না হলে ইন্টার্নশিপে আপনি এই 6 মাসে বা 3 মাসে যা করেছেন সেটাকে সুন্দর করে গুছিয়ে তোলাটাই আপনার ইন্টার্নশিপ রিপোর্টের কাজ। যাই হোক, এই আমাদের ইন্টার্নশিপ রিপোর্ট এটা একটা ফর্মাল রিপোর্ট। যখন ফর্মাল রিপোর্ট হবে, এটা যাতে কারো কপি না হয় সেটা দেখার জন্য আপনার প্লেজারিজম ঠিক করতে হবে। আপনি কারো কপিটা দিয়ে দিলেন কিনা সেটা দেখার বিষয় আছে। কথা বোঝা গেছে? আর এই যে থিসিসের কথা বলছেন বা ইন্টার্নশিপের কথা বলছেন, সুপারভাইজারের সাথে দেখা না করলে আপনার গাইডলাইনটা কীভাবে পাবেন? আপনি যদি মনে করেন যে আমার গাইডলাইন দরকার নেই, তারপরেও আপনাদের মিট করতে হবে। কারণ আপনি কি করছেন না করছেন এটা আপনার সুপারভাইজারকে জানাতে হবে, ইনফর্ম করতে হবে। আপনি কোন টপিক নিয়ে কাজ করছেন, সুপারভাইজার আপনাকে সেটা অ্যাপ্রুভ করে দিবে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন ধরেন হ্যাঁ, আপনি সুপারভাইজারের সাথে দেখা করলেন না, আপনি রিপোর্টটা খুব ভালো করলেন। আরেকজন সুপারভাইজারের সাথে সবসময় সে দেখা করছে কিন্তু তার রিপোর্টটা ভালো হয়নি। রিপোর্টের মূল্যায়ন রিপোর্টের জায়গায় হবে। রিপোর্টের মূল্যায়নটা যখন হবে, যেমন এক্সটার্নাল যিনি থাকবেন, এক্সটার্নাল তো রিপোর্ট মূল্যায়ন করবে, সে তো জানবে না যে আপনি সুপারভাইজারের সাথে দেখা করছেন কি করছেন না, সেই রিপোর্টের উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। আরেকজন সুপারভাইজার হয়তো বা দেখা যেতে পারে যে এই রিপোর্ট মূল্যায়নের ক্ষেত্রে এটা দেখতে পারে যে কে কার সাথে কতটুকু ক্লাস টাস করছে কিনা। ইন্টার্নশিপের তো ক্লাস থাকে বা থিসিসের ক্লাস থাকে, ওই যে বা মিট করা হয়, সেটা করলো কিনা সেটাকে তারা একটা প্রায়োরিটি দিতে পারে। কিন্তু এটা কিন্তু আপনার ওই যে এক্সটার্নালও কিন্তু চেক করে। আর যদি আমরা ওইভাবে চেক করি, প্লেজারিজমের মাধ্যমে চেক করি, তাহলে ভালো রিপোর্ট খারাপ রিপোর্ট সবগুলোর কপি আমরা চেক করতে পারি তখন। এবং তখন এক ধরনের প্রবলেম যদি তৈরি হয়, তখন স্টুডেন্টটা ফেল করবে, অথবা আবার তাকে এই থিসিসটা নিতে হবে বা ইন্টার্নশিপটা নিতে হবে। যাই হোক, তারপরে প্রতি ইয়েতে দেখা যায় 2-1 করে তো ফেল করে। ফাইন, আমরা নেক্সট ইয়েতে যাই। স্যার জি জি স্যার ইন্টার্নশিপে গ্রেডিংটা কিরকম থাকে? একই রকম এভারেজ? ও অ্যাভারেজে জি অ্যাভারেজে গ্রেডিং থাকে আপনার 55 থেকে 65 অ্যাভারেজ গ্রেডিং, অ্যাভারেজ যদি বলেন।
স্যার A+ কি 80 বা 4 কি কারো থাকে না? 4 থাকতে হলে যেটা করতে হবে, 4 থাকার জন্য আপনাকে কয়টা জায়গায় কাজ করতে হবে। আপনার রিপোর্ট ভালো হইতে হবে, টপিক ভালো হইতে হবে, আপনার ডিফেন্স ভালো হইতে হবে, রিপোর্টের যে প্রেজেন্টটা করলেন কী হয়, অর্থাৎ রিপোর্টের প্রেজেন্টেশনটা সেটা সুন্দর হইতে হবে। এই 3টা জিনিস যদি ভালো হয় তাহলে A+ পাওয়ার সুবিধা আছে বা A+ পেতে পারেন। ডিফেন্স যেটা হবে, ডিফেন্স বোর্ডে আপনি লিখলেন খুব সুন্দর রিপোর্ট, কিন্তু আপনি বলতে পারছেন না, তখন তো তারা ধরে নেবে যে আপনি তো কপি করছেন। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এটা ধরে ফেলতে পারি। ডিফেন্স বোর্ডে যখন কে সত্যি কাজ করেছে আর কে কাজ করে নাই, কিছু কোশ্চেন করলে আমরা সেটা ধরতে পারি, এবং যখন ধরতে পারি তখন দেখা যায় সে আর কোনো আনসারই করতে পারে না। তখন যদি আনসার করতে না পারে তাহলে ধরতে হবে সেটা কি, সে কপি করেছে, তাহলে কপি করছে, এটা একটা ক্রাইম। তখন আমরা কি করতে পারি, তাহলে এটাকে রিসাবমিশনের জন্য বলতে পারি, নতুন করে কোর্সটা করতে বলতে পারি। ফেল তখন ফেল করবে সে। আর ডিফেন্স সে ভালো করছে, সে তাকে স্মার্টলি সে প্রেজেন্ট ছিল, ঠিক আছে, তার গেট আপ সুন্দর ছিল, তার কি বলে রিপোর্টের যে প্রেজেন্টেশন সেটা সুন্দর ছিল, তাহলে সেই ক্ষেত্রে A+ পেতে পারে। স্যার থিসিসটা তো ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় তাই না স্যার? হ্যাঁ, এটা তো গ্রুপের ব্যাপার না। কেন ইন্ডিভিজুয়াল মানে কি, ইন্টার্নশিপ রিপোর্ট বলেন বা থিসিস বলেন, যদি ইন্ডিভিজুয়ালি দিবেন। স্যার এটা তার কোনো অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট হলে না গ্রুপের প্রশ্ন আসতে পারে। না না, অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়াল। সো ডিফারেন্ট ইস্যু, টোটাল একটা কোর্সের মতো। একটা কোর্সের মতন, ঠিক টোটাল একটা আলাদা কোর্সের মতন, মার্কসটা সব থাকবে, 100 মার্কস থাকবে। স্যার আচ্ছা, আমাদের স্যার আমরা যখন ইন্টার্নশিপ করেছিলাম আফটার বিবিএ, সো তখন কিন্তু আমরা কোনো না কোনো একটা কোম্পানির সাথে বা একটা ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড ছিলাম, দেন আমরা রিপোর্টটা করেছিলাম। থিসিস করার সময় কি এটা ম্যান্ডেটরি যে কোনো কোথাও কানেক্টেড থেকে কোনো কিছু? না 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 না, ওকে স্যার। থিসিসটা দেখেন, থিসিস হচ্ছে you have to find out new thing, you have to develop new thoughts, ঠিক আছে, নিউ মডেল, এটা হচ্ছে থিসিস। আপনাকে কিছু নতুন কিছু বের করতে হবে, নতুন কিছু জানার মানে খুঁজে বের করে নিয়ে আসতে হবে কোনো একটা সেক্টর সম্পর্কে, কোনো একটা টপিক সম্পর্কে, সেটা হচ্ছে থিসিস। থিসিসটা আপনাদের জন্য কঠিন, থিসিস আপনারা করতে যায়েন না, কারণ 3 মাসে আপনারা থিসিস করতে পারবেন না। থিসিস করার জন্য যেই ধরনের সময় দরকার এবং যে ধরনের টেকনোলজি মানে স্কিল থাকা দরকার, যেমন থিসিস করতে গেলে আপনাকে SPSS সম্পর্কে জানা দরকার, আর SPSS সফটওয়্যার সম্পর্কে আপনারা জানেন কিনা? জি স্যার, এটা জানি। অথবা PLS সম্পর্কে জানতে হতে পারে, অথবা স্ট্রাটা, হ্যাঁ, এগুলো কীভাবে রান করাতে হয়, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপর ভিত্তি করে আপনার কোশ্চেনিয়ার কীভাবে ডেভেলপ করতে হয়, কোশ্চেনিয়ার কীভাবে সার্ভে করতে হয়, এগুলো করে আপনি তখন একটা কিছু ফাইন্ড আউট করতে পারেন। ওটার জন্য ওটা সময় সাপেক্ষ ব্যাপার। জি স্যার একটু পর স্যার কেটে যাচ্ছে, এটা কি স্যার আমাদের এখানে প্রবলেম হচ্ছে না, কোথায় বুঝতেছি না। না, ওটা বোধহয় আপনার এখানে প্রবলেম হচ্ছে, আপনার হচ্ছে, এখানে অন্যদের হচ্ছে না। স্যার সেক্ষেত্রে আমরা যখন বিবিএ তে যখন ইন্টার্নশিপ করেছি তখন আমরা ঠিকই স্যার একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করে ইনফরমেশন কালেক্ট করে দেন স্যার SPSS এর মাধ্যমেই আমরা ইন্টার্নশিপের রিপোর্টটা করেছিলাম। তবে সেক্ষেত্রে স্যার আমাদেরকে টপিকটা সিলেক্ট করে দিয়েছে যে এই টপিকের উপর আপনারা কাজ করবেন। ঠিক আছে, আমি তো বললাম যে ইন্টার্নশিপকে আপনি থিসিসে কনভার্ট করতে পারেন, বাট থিসিসকে ইন্টার্নশিপে কনভার্ট করতে পারবেন। বুঝতে পেরেছি। আর ইন্টার্নশিপটা আসলে কি, আমাদের এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার হওয়া উচিত। আমি আগেও বলেছি যে প্র্যাকটিক্যাল যে কাজটা করলেন এটাকে সুন্দর করে আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, এটাই হচ্ছে ইন্টার্নশিপ। এখন আমরা এটার মধ্যে অনেক ফর্মালিটি যোগ করে দিচ্ছি, এটার মধ্যে ফর্মালিটি যোগ করছি যে মেথোডোলজি কী হবে, ইন্ট্রোডাকশন কী হবে, তারপরে আবার এই রেকমেন্ডেশন লাগবে। আচ্ছা, 3 মাস আপনি কাজ করে একটা কোম্পানিতে কি রিকমেন্ড করবেন? আপনি কি এক্সপার্ট যে আপনি রিকমেন্ড করবেন? বলেন তো। আমরা কিন্তু ঠিকই কি করছি, ইন্টার্নশিপ রিপোর্টে আমরা রেকমেন্ড করছি,
আমরা কি এক্সপার্ট রিকমেন্ড করার জন্য? এরা নো স্যার। শত শত কোটি টাকা খরচ করছে ডেভেলপমেন্টের জন্য, ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আর আমরা নিজেরা এটার উপরে 3 মাস কাজ করে তাও কি কোন লেভেলে কাজ করছি? আমরা টপ লেভেলে কাজ করছি না, মিড লেভেলে না, এন্ট্রি লেভেলে কাজ করছি। সেটার উপর ভিত্তি করে আমরা কি করছি? রিকমেন্ড করছি। এটা হচ্ছে কি, এটা আমাদের একটা ভুল ইয়ে, কিন্তু এটা চলে আসছে। কারণ এটা যদি আমার না থাকে, ধরেন আপনার রিপোর্টটা তো ফার্স্ট একজনের আছে, সেকেন্ড একজন আছে, মানে এক্সটার্নাল আছে, উনিও দেখবেন। আর সুপারভাইজার হয়তো বা এটাকে ধরেন আমি যদি বলি, আমি বললাম না ঠিক আছে, রিকমেন্ডেশন তো আপনি করতে পারেন না, আপনার তো সেই এক্সপার্টাইজ তৈরি আসেনি, চলে আসেনি যে আপনি রিকমেন্ড করবেন। কিন্তু ওই যিনি এক্সটার্নাল উনি দেখবেন আরে তার রিপোর্টে ইয়ে নাই, রিকমেন্ডেশন। তো আপনি একটা বড় একটা পার্ট মিস করছেন, রিকমেন্ডেশন নাই কেন? ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমের কারণে আমরা তারপরও দেই, স্টুডেন্ট থেকে বলি দিয়েন, তাইলে আর কি করার, চলে আসতেছে। সবাইকে তো চেঞ্জ করা যাবে না। কথাটা কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই এই আপনাদের ইন্টার্নশিপ রিপোর্টে এই জিনিসগুলো কিছু ফর্মুলারি চলে আসছে বাড়তি, যেটা আসলে প্রয়োজন না। কিন্তু থিসিসটার মধ্যে আমাদের অনেক কিছু আছে ভাবতে পছন্দ করি কিনা, যে attributes one characteristics to other people, ঠিক আছে? You are honest and trustworthy, so you take it for granted that other people are also equally honest and trustworthy. আপনি সৎ বলে সব ভাবছেন কি অন্যর জন্য সৎ। এটাকে আমরা বলি প্রজেকশন। এটাকে কি বলি? প্রজেকশন। আই মিন বলা যে নিজে মানে নিজে আপনি নিজে কিরকম, আপনি পৃথিবীকে সেভাবে দেখবেন। আপনি যদি ভালো হন সবাইকে ভালো মনে করবেন, আপনি যদি খারাপ হন আপনি সবাইকে খারাপ মনে করবেন। আমাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে কিনা, এই বৈশিষ্ট্য আছে কিনা? জি স্যার, আছে। একটা গল্প বলি, হ্যাঁ একটা গল্প বলি। গল্পটা আপনারা শুনছেন কিনা জানি না। সেটা হচ্ছে যে একজন খুব ধার্মিক ব্যক্তি সারা রাত ইবাদত করে আপনার ফজরের রক্তে গেছে পুকুর পাড়ে গোসল করতে, পুকুর বা নদী যেটাই হোক, মানে ছোট্ট ইয়ে বা দিঘি যেটাই বলে। তো সে এই পারে গোসল করছে, খুব সারা রাত ইবাদত করে আসছে, গোসল করার জন্য গেল। আরেকজন ব্যক্তি পুকুরের ওই পারে বা দিঘির ওই পারে সে গোসল করছে, এবং সে কি করছে? সারা রাত চুরি করে আসছে। আর প্রথম যে ব্যক্তি, সে ওই ব্যক্তিকে দেখে ভাবতেছে যে সে আমার থেকে বড়, মানে ভালো ব্যক্তি, আরো ভালো ব্যক্তি, সে আরো আল্লাহ ব্যক্তি। হ্যাঁ, তাহলে সে ওইখানে, আমি তো সারা রাত ইবাদত করে আসছি, সে মনে হয় আমার থেকে বড় আরো ইবাদত করে আসছে। তাহলে সে এইভাবে চিন্তা করছে। আর ওই পারে যে ব্যক্তি আছে, যে সারা রাত চুরি করে আসছে, সে মনে মনে ভাবতেছে যে আমি কি চোর, ওই বেটা করে আমার থেকে বড় চোর। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে যেমন সে নিজে যেরকম অন্যকেও সেরকম ভাবতে পছন্দ করে বা ভাবে। তো এইটাও আমাদের কিন্তু একটা বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা পার্টিকুলার গ্রুপ, যেমন ধরেন তুমি অমুক দল করো, আচ্ছা তুমি ভালো, তুমি অমুক দল করো তুমি খারাপ। সে ফর এক্সাম্পল, ধরেন কেউ আওয়ামী লীগ করে তার মানে সে ভালো, ঠিক আছে? আর কেউ যদি বিএনপি করে তার মানে সে খারাপ। অথবা ধরেন কেউ আওয়ামী লীগ করে সে খারাপ, কেউ জামাত করে সে ভালো। জিনিসটা যদি এরকম হয় তাহলে তো সমস্যা। এটাকে বলা হয় স্টেরিওটাইপিং। অর্থাৎ একটা গ্রুপের উপর ভিত্তি করে আপনি বলছেন যে এই গ্রুপে বিলং করে মানে ভালো, এই গ্রুপে বিলং করে মানে খারাপ। কিন্তু কথাটা তাই? কথা তাই না স্যার। আপনার এই গ্রুপের মধ্যে ভালো আছে, খারাপ আছে। যেমন আমরা একটা কথা বলি, আমাদের বাংলাদেশে একটা খুব পপুলার একটা ইয়ে আছে, বা মোটামুটি এটা সবাই দেখি যে বলে, সেটা হচ্ছে যে বিএনসিসি। কেউ আবার অন্যভাবে নেবেন না। বিএনসিসি বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, তাই তো? জি স্যার। বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা। তো বলা হয় যে এই এলাকার লোকগুলো হচ্ছে কি, এই এলাকার লোকগুলো সম্পর্কে সবাই একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখে। কেন দেখে? ওই এলাকার লোক মানে সে এরকম একটা ধারণা চলে আসছে। এটাকে বলা হয় স্টেরিওটাইপিং। তার মানে কি, এই বিএনসিসির মধ্যে কি ভালো লোক নাই? অবশ্যই আছে, ঠিক আছে? খারাপ লোক আছে, ভালো লোক আছে, সব ডিস্ট্রিক্টে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কিন্তু আমাদের মধ্যে একটা জেনারেল একটা মানে পারসেপশন চলে আসছে যে এই এলাকার লোকগুলো একটু অন্য টাইপের। আমি আর
বৈশিষ্ট্য বলতে যাচ্ছি না, এটা অন্যরকম। এটা অনেক সময় এই স্যার এই কারণে পার্সেন্টটা আমি চলে আসে, পরিচয় দেওয়াই বন্ধ করে দিছি। এই কারণে পরিচয় দেওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, তো আমি এখন কেউ জিজ্ঞেস করলে আর বলতেই চাই না। বলতে চাই না, ঠিক আছে, এটা সমস্যা না। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা যারা বলি না কেন বিএনসিসি নিয়ে আমরা কটাক্ষ করি বা দুষ্টমি করি বা উপহাস করি, এই ঢাকা শহরের মেজরিটি লোক হচ্ছে এই বিএনসিসি। সো এটাকে কটাক্ষ করার কোনো মানে জায়গা নাই। ঢাকা শহরের আপনি ম্যাক্সিমাম লোক যদি আমাদের 2 কোটি মানুষ হয়, তাহলে এই 1 কোটি মানুষই হচ্ছে বিএনসিসি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এটার পিছনেও কারণ আছে। এবং এই বিএনসিসি যে কথাগুলো বললাম, এই এলাকার লোকগুলো কিন্তু কম্পারেটিভলি অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে শিক্ষিত। আচ্ছা, যাই হোক, আরো এগুলো নিয়ে আরো অনেক কথা বলতে পারবো, সো এগুলো আর কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, স্টেরিওটাইপিং হচ্ছে কি, আমাদের যেমন স্টেরিওটাইপিং আমরা বলে থাকি যে ওল্ডার ওয়ার্কার্স ক্যান নট লার্ন নিউ স্কিল। আমাদের একটা ধারণা যে মানুষ যখন বয়স হয়ে যায় নতুন কিছু শিখতে পারে না, এটা আমরা স্টেরিওটাইপ ধরে নিয়ে বয়স হয়ে গেছে উনি আর নতুন কিছু শিখতে পারবে না। ভুল। অনেক মানে সিনিয়র লোকজন আছে যারা আমাদের এখন যারা প্রফেসর লেভেলে যারা আছেন, আমরা ধরেন লেকচারার অবস্থা থেকে আমরা কম্পিউটার বা স্টুডেন্ট অবস্থা থেকে আমরা কম্পিউটার ইউজ করে আসছি, ওনারা বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকা অবস্থায় ওনারা কম্পিউটার দেখেনি। আর মানে কি ওনারা এখন কম্পিউটার চালাতে পারে না? পারে, দিব্যি চালাচ্ছে কম্পিউটার। তাহলে কেমনে শিখলো তারা এই প্রফেসর লেভেলে, এই সিনিয়র লেভেলে? আচ্ছা, আমরা বলি যে মেন আর নট ইন্টারেস্টেড ইন চাইল্ড কেয়ার। বাবারা বাচ্চাদের যত্ন নেয় না, অনেকটাই সত্য। তার মানে এই যে বাবারা একদমই পারে না, তাই কি? যেসব বাচ্চার মা নাই, মা মারা গেছে বা মা চলে গেছে, সেই বাচ্চার কি বাবারা যত্ন নিচ্ছে না, যত্ন করছে না? করছে। তাহলে কিন্তু আমাদের একটা ধারণা, এটাকে বলা হচ্ছে স্টেরিওটাইপিং, যে ম্যান আর নট ইন্টারেস্টেড ইন চাইল্ড কেয়ার, রাইট? তারপরে আমরা একটা কথা বলি যে পোর পিপল আর ব্যাড পিপল, মানে গরিব হলে যে স্বভাব নষ্ট, এরকম একটা কথা বলি, অভাবে স্বভাব নষ্ট। তো এটাও কি ঠিক? এটাও ঠিক না, বাট এটা স্টেরিওটাইপ ধরে নেই। কেন ধরে নেই? এটার পিছনে একটা কারণ আছে। দেখা যায় যে মেজরিটি ওই জায়গাটা ফলো করে, যে মেজরিটি ফলো করার কারণে ওইখানে কেউ পড়লেই আমরা বলি স্টেরিওটাইপ। আসলে কিন্তু সেটা না। আমরা যেমন আরেকটা বলি যে উইমেন উড নট রিলোকেট ফর প্রমোশন। আপনি একজন মহিলাকে বলেন যে আপনাকে প্রমোশন দিব, কিন্তু আপনাকে ঢাকা থেকে ট্রান্সফার কোনো জায়গায় দিন, দেখবেন সে বলবে যে স্যার আমার প্রমোশনের দরকার নেই, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি এখানে। ঠিক আছে, প্রমোশন নিয়ে অন্য জায়গায় গেলে আমার ফ্যামিলি ভেঙে যেতে পারে, রাইট? সো মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই সিরিয়াসলি কাজ করে, যে তারা নর্মালি যেখানে আছে বা ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়ার জন্য তারা ক্যারিয়ারকে ওই সময় স্যাক্রিফাইস করে। এটা কিন্তু স্যাক্রিফাইস, আপনাকে পজিটিভলি দেখতে হবে। সে স্যাক্রিফাইস করছে কেন? ফ্যামিলির জন্য। তাহলে এটা কিন্তু একটা জিনিস যে তারা রিলোকেটের অপশন পেলেও যদি প্রমোশন অপশন পায়, রিলোকেটের জন্য তারা সেই অপশনটাকে বেছে নেয় না। এটা আমাদের একটা আছে স্টেরিওটাইপ। আচ্ছা, আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আরেকটা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের মধ্যে ইনভলভমেন্টের একটা ব্যাপার আছে। পিপুল হ্যাভ এ ডিজায়ার ফর ইনভলভমেন্ট। ধরেন আপনারা ধরেন 3 ভাই, সে ফর এক্সাম্পল আপনারা 3 ভাই বা 3 বোন, যেটাই হোক, আপনি হচ্ছেন মেজো, বাসায় একটা ইম্পর্টেন্ট আলোচনা চলছে, আপনাকে বললো যে, ফোন করে বললো যে তুমি কোথায়, তুমি না আসলে তো আমরা আলোচনা শুরু করতে পারছি না, তুমি আসো তাড়াতাড়ি। যদি এটা বলে আপনার কাছে কেমন লাগবে? ইউ ফিল প্রাউড, ইউ ফিল ইম্পর্টেন্ট, রাইট? আপনার কাছে মনে হবে যে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যার কারণে মিটিং শুরু করছে না, আপনি না গেলে মিটিং শুরু করতে পারবেন না। আর যদি অন্যটা হয় যে আপনি জানলেনই না, অথচ আপনার অবর্তমানে জমি জমা ভাগ হয়ে গেল বাবা মার, অথবা ধরেন কারো বিয়ে ঠিক হয়ে গেল, তখন আপনার কেমন লাগবে? খারাপ লাগবে? মন খারাপ হবে যে আমাকে কিছু জানালো না, আমার অবর্তমানে। জি স্যার। তাহলে আমাদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে আমরা ইনভলভ হতে চাই, ঠিক আছে? উই হ্যাভ এ ডিজায়ার টু ইনভলভ, উই হ্যাভ এ ডিজায়ার টু পার্টিসিপেট। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি এগুলো বলছি কেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমাদের তো এই মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে মানুষ থাকে, মানুষের সাথে রিলেটেড। তো মানুষের এই বৈশিষ্ট্যগুলো না জানলে আসলে পিপল থেকে ম্যানেজ করা বা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে।
যেটার জন্য বলছি যে যে ওয়ার্কার যারা আছে এবং ম্যানেজার, এই যে ওয়ার্কার এবং ম্যানেজারদের মধ্যে প্রায় সময় যে সমস্যা তৈরি হয় এবং যার কারণে আপনার স্ট্রাইক হয়, ভাঙচুর হয়, এটা সেটা হয়, এটা হয় কেন? কারণ ওই যে ইনভলভমেন্টটা করা হয় না, পার্টিসিপেটিভ ওয়েতে ডিসিশনগুলো নেওয়া হয় না। ম্যানেজার যেটা ভাবলো, মালিক যেটা ভাবলো সেটা ডিসিশন নিয়ে নিল, আমার এমপ্লয়ীদের সাথে কথা বলে আলোচনা করে যে একটা ডিসিশন নেওয়া সেটা করা হয় না, যার কারণে এই প্রবলেমগুলো তৈরি হয়। তাহলে আপনি যদি if you take a decision, ঠিক আছে, through a wonderful process, through participating the by participating way, ঠিক আছে, if you involve the employees as well as the managers and take a decisions, then the employees will feel that this is not only the decisions of the owners, rather it is also our decisions, so we have to implement it. যখন এটা তারা ফিল করতে পারবে যে এই ডিসিশনটা তো শুধু মালিক পক্ষ নেয় নেই, এটা আমাদের ডিসিশন, এটা আমাদের চাওয়া, তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত, তখন তারা কাজ করবে ভালোভাবে। এই যে ইনভলভমেন্ট, এই যে ডিসিশন নেওয়ার ব্যাপারটা, এই যে পার্টিসিপেশন, এই জিনিসগুলো আমাদের দরকার, এইগুলোতে আমাদের ল্যাকিংস থাকে। ঠিক আছে, আমরা যেটা মনে করি সেটাই আমরা করে ফেলি, সেটা ঠিক না। এটা একটা ব্যাপার গেল। এখন কথা বলতে পারেন স্যার, তাহলে আপনি হঠাৎ করে পরীক্ষা দিয়ে দিয়েন না, ঠিক আছে, যে কোনো হুট করে একটা ডিসিশন নিয়ে আমাদের সাথে কথা বলে পরীক্ষা দেন। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলে দিব, কিন্তু আপনার সাথে কথা বলতে গিয়ে যদি দেখা যায় আপনারা 20 জনের মধ্যে 10 জন বলছেন স্যার অমুক দিনে দেন, 10 জন বলছেন অমুক দিনে দেন, মিললো না, 2 জন 2 ডেটে কথা বলেন, তখন কি করতে হবে? তখন আমাকে এই ডিসিশন নিতে হবে, রাইট? ওটাও মাথায় রাখতে হবে যে আপনি ইনভলভ হতে চান, পার্টিসিপেট করতে চান, আর আপনার সেই বিষয়ে আপনার নলেজটা আছে কিনা, সেই ব্যাপারে আপনার দক্ষতা আছে কিনা, সেটাও ইম্পর্টেন্ট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এই যে ম্যানেজমেন্টের ডেফিনিশন, সেই ডেফিনিশনের হিউম্যান রিসোর্স নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, বাই ইউজিং হিউম্যান রিসোর্স এন্ড আদার রিসোর্স অফ অর্গানাইজেশন, এই হিউম্যান রিসোর্স নিয়ে আলোচনা করছি এতক্ষণ। এখন যদি বলি যে এই হিউম্যান রিসোর্স নিয়ে কেন এতক্ষণ আলোচনা করলাম, হিউম্যান রিসোর্স নিয়ে আলোচনা করলাম এই কারণে, কারণ আমরা জানি যে হিউম্যান রিসোর্স হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, ভ্যালুয়েবল অ্যাসেট, এবং শুধু ভ্যালুয়েবল অ্যাসেট না, এটাকে আমরা বলছি কম্পিটিটিভ অ্যাসেট। কম্পিটিটিভ অ্যাসেট কেন বলছি?